যারা এতদিন লুটে পুটে খেয়েছে, সাম্রাজ্য তৈরি করেছে দুর্নীতির, তাদের খবরই শুরুতে নজর রাখা যাক। নাজিমউদ্দিন মণ্ডল, হ্যাঁ টুলু মণ্ডল, বীরভূমের বালি মাফিয়া। লালমাটিতে চলতো টুলু সরকার, ব্রিজ তৈরি করে সরকার। বীরভূমে নাকি সেই ব্রিজও তৈরি করতে চেয়েছিলেন টুলু মণ্ডল। সরকার ব্রিজ তৈরি করে, বীরভূমে নাকি সেই ব্রিজ তৈরি করছিলেন নাজিমউদ্দিন মণ্ডল, যিনি পরিচিত টুলু মণ্ডল নামে। সরকার যে কাজ করে সে কাজ টুলু করতে চাইছিলেন। স্থানীয়রা বলছেন, লালমাটির দেশে টুলুই যেন সরকার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যমের মধ্যে পড়ে বীরভূমের ওপর দিয়ে যাওয়া জাতীয় সড়ক। যে জাতীয় সড়ক সিউড়ির তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে চলে গিয়েছে। 1951 সালে ময়ূরাক্ষী নদীর উপর তৈরি হয় এই তিলপাড়া ব্যারাজ। পরে ব্যারাজের উপর দিয়ে তৈরি হয় রাস্তা। এই রাস্তা 14 নম্বর জাতীয় সড়কের অংশ। গত বছর সংস্কারের কারণে কয়েক মাস এই তিলপাড়া ব্যারাজ বন্ধ রাখা হয়। ব্রিজ বন্ধ থাকায় বিপাকে পড়েন টুলু মণ্ডল। ঘুরপথে নদী পার করতে হয় তাঁর ট্রাক ডাম্পারগুলিকে। এই পরিস্থিতিতে টুলু নিজেই সরকারের ভূমিকায় ময়দানে নামার সিদ্ধান্ত নেন। ময়ূরাক্ষীর উপরে বিকল্প ব্রিজ বানানোর পরিকল্পনা করেন তিনি। সেই মতো কংক্রিট সেগমেন্ট নিয়ে এসে জড়ো করতে শুরু করেন। কোমর বেঁধে কাজে নামলেও শেষ পর্যন্ত ব্রিজ আর হয়নি। যখন এই তিলপাড়া ব্যারেজের ওপরের রাস্তা সংস্কারের জন্য বন্ধ, তখন তিনি উদ্যোগ নিয়েছিলেন 5 কোটি টাকা খরচ করে এই তিলপাড়া ব্যারেজ থেকে নদীর ওপর কয়েকশো মিটার দূরত্বে একটি কজওয়ে তৈরি করার। তিলপাড়া যে ব্রিজ, এপ্রিল থেকে যান চলাচল বন্ধ আছে। পুরন্দরপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন। এবং কাজলকে বলেছে যেহেতু 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিচ্ছে। এটা বানাইতে 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে। একদম উন্নত মানের হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। ব্যবসায় লোকসান এড়াতে 5 কোটি টাকা খরচ করে ব্রিজ তৈরির প্ল্যান। সেই ব্রিজ থেকে আবার 3 গুণ লাভ করারও পরিকল্পনা করেছিলেন টুলু। সূত্রের দাবি, টুলু ঠিক করেছিলেন ব্রিজ পেরোতে টোল বসাবেন তিনি, টুলু ট্যাক্স। বীরভূম জেলা ট্রাক মালিক সমিতির প্রায় 6,500 ট্রাক, লরি, ডাম্পার চলে। এই ট্রাক লরি থেকে দিনে 220 টাকা করে টোল নেওয়ার পরিকল্পনা করেন টুলু। 6,500 ট্রাক থেকে 220 টাকা করে নিলে দিনে টোলের অঙ্ক দাঁড়ায় 14,30,000 টাকা। প্রতি মাসে 4,29 লক্ষ টাকা। 5 মাসে 21,45 লক্ষ টাকা। 5 কোটির ব্রিজ বানিয়ে 16 কোটি লাভের প্ল্যান। নদী পেরোতে ব্রিজ বানায় সরকার। এই ব্রিজ তৈরি হয় একাধিক নিয়ম মেনে। যখন সেতুই তৈরি করা হবে, তাতে যেন স্বাভাবিক গতিতে থাকা জলের প্রবাহে কোনো ধরনের বাধা তৈরি না হয়, এই সমস্ত কিছু দেখার পরে অনুমতি দেওয়া হয়। এর সঙ্গে যদি সেতু বা কজওয়ে নির্মাণও করা হতো অস্থায়ীভাবে, যেটা টুলু মণ্ডল নাকি পরিকল্পনার আকারে তিনি উল্লেখ করেছিলেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো ছোট গাড়ি, বাইক এইগুলো যেতে পারত। তো তিনি চেয়েছিলেন খাদানের যে সমস্ত গাড়ি রয়েছে সেই সংখ্যাটা প্রায় বীরভূম জেলার মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে, প্রায় 6,000-এর কাছাকাছি সেই গাড়িগুলি যাবে। নদীর উপরে সেতু যদি তৈরি করতেই হয়, সরকারের অনুমোদন প্রয়োজন এবং প্রত্যেকটা নির্মাণের কিছু বিধি রয়েছে, সেই বিধি মেনে নির্মাণ করতে হয়। না করলে সুরক্ষার ঝুঁকি থাকে। এক্ষেত্রে যদি বেসরকারি সংস্থাকে সেতু নির্মাণের দায়িত্ব দিতেই হয়, তাহলে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যা বিধি আছে সেই বিধি মেনে এই ধরনের নির্মাণ করা উচিত। একজনের টাকা আছে, সে মনে করলো আমি হঠাৎ করে গঙ্গার উপর দিয়ে একটা ব্রিজ করব, প্রাইভেট কোম্পানি, এটা কি হতে পারে? যদি কোনো কারণে মনে হয় তার প্রয়োজন আছে, তাহলে নির্দিষ্টভাবে একটা প্ল্যান করতে হবে। প্ল্যান যদি কাউকে দিয়ে করতে হয় তাহলে তার টেন্ডার ডাকতে হবে। যদি সেচ দপ্তর নিজেরা প্ল্যান করে থাকে তাহলে কনস্ট্রাকশনের জন্য টেন্ডার করবে, সেখানে প্রাইভেট কোম্পানি আসবে, তারা করবে। এখানে এগুলো কোনোটাই হয়েছে বলে মনে হচ্ছে না। অভিযোগ, এই সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ব্রিজ বানাচ্ছিলেন টুলু মণ্ডল। পুরো অ্যাডমিনিস্ট্রেশন টুলু চালাচ্ছিল।
থানাতে এফআইআর নিত না, টুলুর বিরুদ্ধে কমপ্লেন করা যেত না। তিনি তো ছিলেন বেতাজ বাদশাহ, তিনি তো নিজেকে মনে করতেন তিনিই প্রশাসনের সর্বময় কর্তা। ফলে সে কারণে তিনি এই তিলপাড়া ব্যারেজের কাছে ব্যক্তিগত মালিকানায় নিজের নামে একটা সেতু তৈরি করার পরিকল্পনাও নিয়ে ফেলেছিলেন। যদিও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সেই স্বপ্নের স্মারক হিসাবে এখনো পর্যন্ত এই নির্মাণ সামগ্রীগুলো রয়ে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ঠিক কাছেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। নজরে টুলু মণ্ডলের পার্কিং গ্রাউন্ড, পর্দাফাঁস টুলুর পার্কিং সাম্রাজ্যের। মোহাম্মদ বাজার থানার সামনে টুলুর পার্কিং গ্রাউন্ড, ছবি দেখলে না চমকে উঠবেন। পার্কিং গ্রাউন্ডে মজুদ হাজার হাজার সিমেন্টের বস্তা। পার্কিং গ্রাউন্ডে দাঁড়িয়ে একাধিক এমএসপি ডাম্পার। টুলুর এই ঘাঁটিতেই চলতো ডিসিআর ছাপানোর কাজ। পার্কিং গ্রাউন্ড থেকেই খাদান চালানোর অভিযোগ। ঠিকাদারি ব্যবসার কাজ চলতো এই পার্কিং গ্রাউন্ডে। ইতিমধ্যেই টুলু মণ্ডলের একাধিক গাড়ি প্রশাসনের তরফ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই হচ্ছে টুলু মণ্ডলের পার্কিং লট, এবং দেখাও যাচ্ছে যে এমএসপি লেখা, অর্থাৎ মণ্ডল স্টোন প্রাইভেট লিমিটেড, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে। এবং যে গাড়িগুলিতে করে বালি পাথর খাদান থেকে তুলে নিয়ে এসে বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হতো, ক্রাশারে নিয়ে যাওয়া হতো, এগুলি হচ্ছে সেই সমস্ত গাড়ি। এবং একই সঙ্গে হচ্ছে যে অফিসের মধ্যে বেশ কিছু ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য গাড়ি রয়েছে, তাও ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করেছে। এবং এই যে পার্কিং লটের যে জায়গা, সেই পার্কিং লটের জায়গার মধ্যে এই যে গোডাউন, তার মধ্যে যে ঠিকাদারি ব্যবসা তিনি করতেন, রাস্তা তিনি যেভাবে তৈরি করতেন, সেই সমস্ত কিছু টুলু মণ্ডলের ইতিমধ্যে পুলিশ বাজেয়াপ্ত করে রেখে দিয়েছেন। আবির ঘোষাল, নিউজ 18। শুধু এই জমি নয়, বীরভূমে টুলুর বুলডোজারও। জমি ফাঁকা করতে দোকান মালিকদের হুমকিতে কাজ হাসিল না হওয়ায় বুলডোজার আর্থ মুভার এনে গুড়িয়ে দেওয়া হয় 22টি দোকান। টুলু বেপাত্তা হতেই এবার ফাঁস 4 বছর আগে টুলুর কুকীর্তি। মোহাম্মদ বাজারে সরব হাতছাড়া দোকানের মালিকরা এবার পুলিশে অভিযোগের তোড়জোড়। আপনাদের দোকান কোথায় ছিল? মমতা বাস স্ট্যান্ডের কাছে পুরনো দোকান, 38 বছর। তো সেই দোকান এখন কি অবস্থা, আছে না নেই? নেই, পুরোপুরি ভেঙে দিয়েছে, একদম ধূলিসাৎ করে দিয়েছে। কে ভাঙলো? টুলু মণ্ডল। টুলু মণ্ডলের লোক এসে ভাঙলো নাকি সরকারকে দিয়ে ভাঙালো? না, সরকার দিকে না, সরকার থেকে ভাঙেনি, টুলু মণ্ডল লোক এসে ভেঙেছে। আমার মোবাইলের দোকান ছিল, আর টুলু মণ্ডল ওই পিছনের জায়গাটা কিনে নিয়েছিল। তো আমাদেরকে এখানে ডেকে বললো যে 3 মাসের মধ্যে ওখানে আমি আবার বিল্ডিং করে দিচ্ছি, তোমাদেরকে ওখানে আবার নতুন করে দোকান দেবো, ঠিক আছে, ওখানে এসি ফেসি সব করে দেবো তোমাদেরকে, ঠিক আছে, তোমাদের ভাড়াও অল্প নেবো। তো এই বলে আমাদেরকে বললো তোমরা ছেড়ে দাও, আমি এখন এখানটা ভেঙে দিয়ে নতুন করে দেবো। তো নিয়ে সেই বলে আমাদেরকে দোকানগুলো কিন্তু ভেঙে দিল। টি কোম্পানি যোগে বাদশাহী বিয়ে। টুলুর মেয়ের পর এবার দেখাবো আরো একটা বিয়ের ছবি, ভাগ্নের এলাহি বিয়ের ছবি। মেয়ের বিয়েতে কত 150 কোটি, আর জলের মতো টাকা ঢেলে মেয়ের বিয়ের পর ভাগ্নের বিয়েতেও টাকা খরচ। মেয়ের বিয়ের ছবি তো আপনাদের দেখিয়েছি, রিসেপশনের ছবি দেখিয়েছি, রাজপুত্র রাজকন্যার বিয়ে, বিয়ের মতো রিসেপশনে এলাহি আয়োজন। এবার সামনে টুলুর ভাগ্নের চোখ ধাঁধানো বিয়ে, সেখানেও টাকা খরচ হয়েছে জলের মতো। যে ছবি আপনাদেরকে দেখালাম, মেয়ের বিয়ে, রিসেপশন, এমনকি ভাগ্নের বিয়ে, সেখানেও এলাহি খরচ। প্রি ওয়েডিং, ওয়েডিং, পোস্ট ওয়েডিং, নানা রকম ভাবে একটা বিয়েকে রূপকথার করে তোলা ছবি আপনাদেরকে দেখালাম। সরাসরি চলে যাই, সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, এই টুলুর সঙ্গে জড়িত যারা, মেয়ের বিয়ে, মেয়ের রিসেপশন, সেটা তো দেখলাম, 14 গোষ্ঠীরই এরকম বিয়ে হয়েছে, মানে এইরকম এলাহি আয়োজন করে, ভাগ্নে ভাগ্নি কেউ বাদ নেই।
একদমই দেখো, এই যে টুলু মণ্ডলের যে দাদা যে হচ্ছে মোহাম্মদ মসিরুদ্দিন, তারও যে মেয়ের বিয়ে হয়েছিল সেই মেয়ের বিয়েটা হয়েছিল কিন্তু সিউড়ি জাতীয় সড়ক সংলগ্ন একটি মাঠে, এবং সেই যে বিয়ে হয়েছিল সেখানেও কিন্তু এলাহি আয়োজন করা হয়েছিল, প্রচুর মানুষ নিমন্ত্রিত ছিল, এবং সেখানেও কিন্তু মানুষকে একটি ছোট্ট সঙ্গীতে একটি বিভিন্ন রকম অনুষ্ঠান হয়েছিল। তবে এই বিষয়ে আমরা যখন মোহাম্মদ মসিরুদ্দিনকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিয়ের খরচা কত বা কিভাবে এলো এই টাকা, সেখানে কিন্তু মসিরুদ্দিন জানিয়েছেন যে সবটাই কিন্তু তার ইনকাম ট্যাক্সে আছে। এ বিষয়ে কথা বলতে হলে তার ইনকাম ট্যাক্স যে লয়ার রয়েছে তার সঙ্গে কথা বলতে হবে, অর্থাৎ তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। কিন্তু তার এই যে চোখ ধাঁধানো বিয়ে হয়েছিল সেখানেও কিন্তু মানুষ দেখেছিল যে কত মানুষ একসঙ্গে নিমন্ত্রিত থাকতে পারে, কত মানুষ আমন্ত্রিত থাকতে পারে, এবং সেখানে কত মানুষ খাওয়া দাওয়া করতে পারে, এবং চোখ ধাঁধানো আলোকসজ্জা এইরকমই কিন্তু বিয়ের একটা সাক্ষী হয়েছিল বীরভূমের সিউড়ি। এবং সেটা কিন্তু এই টুলু মণ্ডলের যে দাদা মোহাম্মদ মসিরুদ্দিন তার মেয়ের বিয়েতে। বেশ, এবার তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। টুলুর মেয়ের বিয়ে, মেয়ের রিসেপশন, আর তারপর ভাগ্নের বিয়ে। নজরে টুলু অ্যান্ড কোম্পানি। সিউড়িতে টুলু মণ্ডলের দাদার বাড়িতে তল্লাশি, টুলুর দাদা মোহাম্মদ মসিরুদ্দিনের বাড়িতে পুলিশ। সিউড়ির সোনাতোরে রাতভর খানা তল্লাশি, টানা 9 ঘন্টার অভিযান। জেলা পুলিশের বাড়িতে 350 গ্রাম সোনা, 76,000 নগদ, বৈধ নথি থাকায় টাকা সোনা বাজেয়াপ্ত নয়। টুলুর দাদা মোহাম্মদ মসিরুদ্দিনের বাড়িতে পুলিশ। কথা বলবো, প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, হ্যাঁ, একদমই দেখো, 9 ঘন্টা পুলিশ জেলা পুলিশের যে অভিযান, যা কিন্তু টুলু মণ্ডলের যে দাদা মোহাম্মদ মসিরুদ্দিন তার বাড়িতে গতকাল রাত্রেবেলায় শেষ হয়, এবং বিকেল 5টা থেকে প্রায় রাত 2:14 পর্যন্ত তার বাড়িতে অভিযান চলে। এবং আমরা যেটা বীরভূম জেলা পুলিশ সূত্রে জানতে পেরেছি, প্রায় 350 গ্রাম মতো সোনা এবং 76,000 টাকা নগদ অর্থ তার বাড়িতে ছিল, এবং বেশ কয়েকটি তার যে পাথর খাদান রয়েছে এবং পাথর ক্যাসার রয়েছে তার বেশ কিছু নথি রয়েছে। তবে পুলিশকে কিন্তু সবকিছু তিনি তার ইনকাম ট্যাক্স ফাইলে যে নথি রয়েছেন তার সঙ্গে মিলিয়ে তার যে বাড়িতে রয়েছে নগদ অর্থ কত টাকা রাখতে পারেন, কিভাবে রেখেছেন, এবং তার যে স্বর্ণালঙ্কার সমস্তটাই কিন্তু তিনি পুলিশকে দেখান ইনকাম ট্যাক্স ফাইলের সঙ্গে সেটাকে দেখিয়ে, এবং সেটা পুলিশ কিন্তু তখন সমস্ত জিনিসের ছবি তুলে রাখেন এবং তাকেও কিন্তু একটা নীল সিজার লিস্ট দিয়ে রাখেন। এবং পুলিশ জানিয়েছেন যে তিনি যে সমস্ত জিনিস দেখেছেন সেগুলো তাদের কাছে ভিডিওগ্রাফি করা আছে, এবং তিনি ইনকাম ট্যাক্সের ফাইল তিনি দেখেছেন সেটারও ভিডিওগ্রাফি করা আছে। পরবর্তীকালে তারা এটা মিলিয়ে দেখবেন, এবং যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তারা আগামী দিনে তদন্তের জন্য মসিরুদ্দিনের বাড়ি ফের যাবেন। আচ্ছা, আর এদিকে বরানগরে বালি পাচার চক্রের পর্দাফাঁস। গঙ্গা থেকে বালি চুরি করে পাচারের অভিযোগ। ধৃত বরানগরের 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী। যে ছবি আপনাদের দেখাচ্ছি। বরানগরে বালি পাচার চক্রের পর্দাফাঁস। বিধায়ক সজল ঘোষের নির্দেশে গ্রেফতার অসীম হালদার। গঙ্গা থেকে বালি চুরি করে পাচারের অভিযোগ। কতদিন ধরে এভাবে বালি পাচার চলতো, কিভাবে জানা গেল, এতদিন কেন বা কেউ কিছু বলেননি? কথা বলবো, সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, দেখো, বরানগর পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জয়মিত্র কালীবাড়ি ঘাট, যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে গঙ্গা থেকে নৌকো করে বালি চুরি করে কিন্তু সেই বালি পাচার করছিল, এবং সেই জায়গা থেকে যে পাচার করছিল বালি সে হচ্ছে এলাকার তৃণমূলের নেতা, যার নাম হচ্ছে অসীম হালদার, যার ডাকনাম মন্টু।
এবং এ হচ্ছে ওই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর নিবেদিতা বসাক, তার ঘনিষ্ঠ বলে শুধু জানা যাচ্ছে। এবং কিন্তু গতকাল এই খবর যখন যায় সজল ঘোষের কাছে, সজল ঘোষ বিধায়ক তিনি কিন্তু নির্দেশ দেন এবং নির্দেশ দেওয়ার পর বহরনগর থানা পুলিশ ঘটনাস্থলে আজকে সকালবেলা যায় এবং গিয়ে কিন্তু গোটা যখন ঘটনার যখন ভিডিওগ্রাফি করছিল সেই সময় তৃণমূল নেতার যে স্ত্রী রনিতা হালদার সে সেখান থেকে কিন্তু পালিয়ে গিয়ে তৃণমূল কার্যালয়ে গিয়ে লুকিয়ে পড়ে এবং তারপরেই কিন্তু ঘটনাস্থল থেকে এই যে যিনি রয়েছেন অসীম হালদার তাকে কিন্তু ইতিমধ্যেই বহরনগর থানা পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে বারাকপুর আদালতে পাঠানো হবে। ওকে, বর্ধমানে ধৃত জঙ্গি হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের এটিএস। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্য জোগাড় করতে এই বান্ধবীকে হামিম বিভিন্ন জায়গায় পাঠাতো বলে সূত্রের খবর। এই বান্ধবীর মাধ্যমে কোন কোন কাজগুলো হতো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, দেখো একেবারে তোমায় জানিয়ে রাখবো, এই ধরনের নাশকতা বা জঙ্গি কার্যকলাপে মূলত যে বিষয়টি সামনে আসে হানি ট্র্যাপ, এখানেও কিন্তু সেই বিষয়টি দেখা যাচ্ছে। এই হামিম মণ্ডল তিনি অর্পিতা মণ্ডলের সঙ্গে বিগত বেশ কয়েক বছর ধরে একটা সম্পর্ক গড়ে তোলেন এবং সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে তাদের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথন বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে এসেছে। দেখা যাচ্ছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে ধরনের তথ্য আদানের জন্য হামিম মণ্ডলকে ওপর থেকে নির্দেশ আসতো, অর্থাৎ জৈশ-ই মোহাম্মদ গ্রুপের সঙ্গে তিনি সরাসরি যুক্ত, তাদের তরফ থেকে যে ধরনের অ্যাসাইনমেন্টগুলো আসতো এগুলো করানোর জন্যই এই অর্পিতা সরকারকে ব্যবহার করা হতো। অর্থাৎ এই উদ্দেশ্য পূরণের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের একের পর এক অ্যাসাইনমেন্ট, তো কোনো নেতা বা মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর যে ধরনের মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট কিভাবে জানা যায়। রৌনক, এই যে হামিমের সঙ্গে আরো 4 জনের খোঁজ করছিল এসটিএফ, এই 4 জনের মধ্যেই কি বান্ধবী রয়েছে নাকি বান্ধবী একদম আলাদা রকম ভাবে এই কাজগুলো করতো, কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই বান্ধবী কিন্তু এই মডিউলটার সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ এই যে তাদেরই একটা জঙ্গি গ্রুপ, যার সঙ্গে একদম সাজ্জাদ ভাটের জৈশ-ই মোহাম্মদ জঙ্গিদের একাধিক সহযোগীর সঙ্গে একের পর এক কথোপকথনে হামিম মণ্ডলের উঠে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অর্পিতা সরকার কিন্তু এই মডিউলের সঙ্গে যুক্ত ছিল এবং অর্পিতা সরকারকেই এই হামিম মণ্ডল ব্যবহার করত বিভিন্ন অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে যে ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তিনি চেষ্টা করতেন জানার, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই অর্পিতা সরকারকে ব্যবহার করা হতো। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ খতিয়ে দেখতে চাইছে যে এই অর্পিতা সরকার ছাড়া আরো কেউ যুক্ত রয়েছে কিনা। তবে জানিয়ে রাখবো, এই সাজ্জাদ ভাট তার যারা সহযোগী দেশ জুড়ে কিন্তু উত্তরপ্রদেশের অ্যান্টি টেরর স্কোয়াড এবং অন্যান্য যারা কেন্দ্রীয় তদন্তের সংস্থা আছে তারা রেডও করেছিল, এরকম বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবং গতকাল বেঙ্গল পুলিশের এসটিএফ এর জালে হামিম মণ্ডল এবং এর আরো সহযোগী থাকতে পারে এমনটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের অনুমান। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই চক্র কতদূর বিস্তৃত, কোনো স্লিপার সেল ছিল কিনা, কোনো নির্দেশ আসার পর সেটা অ্যাক্টিভ হতো কিনা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হবে এবং অর্পিতা সরকার হামিম মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে বেঙ্গল এসটিএফ এর। আর এই যে হামিমের ডার্ক ওয়েব যোগটা জোরালো হচ্ছে এটিএস এসটিএফ এর কট্টরপন্থী বিভিন্ন গ্রুপে, এই যে অ্যাক্টিভ হামিম, এই যে সূত্রটা এসেছে, এটার কিভাবে ব্রেক থ্রু হতে চলেছে আগামীতে? দেখো, একেবারে এই ধরনের জঙ্গি নাশকতায় যখন কোনো কারোর নাম সামনে আসে, দেখা যায় তারা কিন্তু এই ডার্ক ওয়েবের মাধ্যমে এই ধরনের কার্যকলাপ করে থাকে এবং তাদের একাধিক এরকম রাষ্ট্রবিরোধী যে সমস্ত গ্রুপ থাকে, যেগুলোকে তারা একেবারে এরকম জঙ্গি গ্রুপ হিসাবে না লেখা থাকলেও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা সেই ধরনের কাজের নির্দেশ আসে, সেই রকম একাধিক গ্রুপের সঙ্গে কিন্তু এই হামিমের যুক্ত থাকার বিষয় সামনে এসছে। যখন তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়, সেই মোবাইল ফোন উদ্ধার করে যখন খতিয়ে দেখে এসটিএফ আধিকারিকরা, তখনই এই ডার্ক ওয়েব যোগ এবং একাধিক জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠনের যে গ্রুপ হয় বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করার নির্দেশের জন্য যে সমস্ত গ্রুপ ক্রিয়েট করা হয়, সেই প্রত্যেকটি গ্রুপে কিন্তু এই হামিম মণ্ডল অ্যাক্টিভ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জৈশ-ই মোহাম্মদের যে জঙ্গিরা ছিল তাদের সঙ্গে এই হামিম মণ্ডলের কি যোগসূত্র ছিল এবং সব থেকে দেখার বিষয় যে হামিম মণ্ডল ছাড়া আরো কোনো কেউ যুক্ত রয়েছে কিনা এর সঙ্গে সরাসরি, অর্থাৎ কোনো স্লিপার সেল রয়েছে কিনা যা কোনো নির্দেশ আসার পর অ্যাক্টিভ হবার সম্ভাবনা ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে ওকে রৌনক, আমাদের নজর থাক। অনেকগুলো দিক এই হামিমকে ঘিরে তৈরি হচ্ছে, অনেকগুলো রহস্য, যেগুলো অবশ্যই সেই রহস্যের ভেদ হবে আমরা জানি। দেখুন, রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, কি বলছেন তাপস রায় আর অর্জুন সিং এসটিএফ এর জালে তো জঙ্গি?
তো আইবি রিপোর্ট ছিলই, আমরা তো আগে থেকে বলছি কি শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে, ওনাকে সরিয়ে দিলে মমতা ব্যানার্জি লাভবান হবেন, তাই জন্য এসব করছে। আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত, ওনার কনভয়তে, শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত। আইডি ব্লাস্ট যখন করাবে, জ্যামার থাকলে আইডি ব্লাস্ট করাতে পারে। শত্রুকে উইক ভাবাটা তো কোনো ব্যাপার নেই, সতর্ক থাকা উচিত। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! তার মানে এই যে দীর্ঘ বহু বছর ধরে এই পশ্চিম বাংলাটা জঙ্গিদের একটা আস্তানা হয়ে উঠেছিল, এটা তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যে সমস্ত জঙ্গি কার্যকলাপ সবই রুটেড থ্রু, এইখান থেকেই সব ছড়িয়েছে সারা ভারতবর্ষে। তো রেজাল্ট যদি একটু 19-20 হতো, কি যে হতো ভয়ঙ্কর পরিস্থিতি পশ্চিমবাংলার, ঈশ্বর জানেন।